হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে বেসিক্যালি আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স করছো এবং যারা সেকেন্ড ইয়ারে আছো, অর্থাৎ যারা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার স্টুডেন্টস, তাদের জন্য আজকের ক্লাস। দেখো, এই ক্লাসটার আমি যদি বেসিক্যালি বলতে চাই এটার নাম, তাহলে এটাকে বলতে পারি স্পেশাল সাজেশন ক্লাস। দেখো, সাজেশন ক্লাস এটা কেমন একটা অদ্ভুত শুনতে লাগে, কিন্তু প্রথমে তোমাদের বুঝতে হবে যে সাজেশন ক্লাস মানে আমি তোমাদের যে সাজেশন প্রোভাইড করেছি সেই সাজেশনটা নয়। অর্থাৎ দেখো, সাজেশন তো তোমাদের এটা প্রোভাইড করা হয়েছে। তোমরা যারা গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটের সাথে যুক্ত, তোমাদের প্রত্যেককে একটা করে সাজেশন প্রোভাইড করা হয়েছে। তো এই সাজেশন তোমাদের প্রত্যেকের কাছে আছে। এই যেমন সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ, 10 মার্কসের কোশ্চেন দেওয়া রয়েছে, তার সাথে 5 মার্কসের কোশ্চেন দেওয়া রয়েছে। তো এই সাজেশন তোমাদের প্রত্যেকের কাছে আছে। তো আজকের ক্লাসে তো আমি এইগুলোকে বলবো না, কারণ এটা বলা মানে সময়টাকে নষ্ট করা। আমি তোমাদের বোঝাবো যে কিভাবে, কোন ওয়েতে গেলে তোমরা ভালো মার্কস পেতে পারো। তো সেই নিয়ে আমি তোমাদের যেটা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, তার আলোচনা করব। দেখো, প্রথমে আমি CC5-এ আসবো। এটা যে শুধুমাত্র CC5-এর ক্ষেত্রে প্রযোজ্য সেটা নয়। CC5, 6, 7 বা CC8, CC9, CC10, প্রত্যেকটা ক্ষেত্রে। দেখো, এই যে CC5, সেখানে তোমাদের যে টপিকগুলো আছে সিলেবাসে, প্রথমত তোমাদের ওই টপিকগুলোকে চুজ করতে হবে এবং টপিকগুলোর যে কোয়েশ্চেন্সগুলো আছে, দেখো এক একটা টপিক থেকে তো অনেকগুলো করে কোয়েশ্চেন্স হয়। তুমি যদি মনে করো 10টা টপিক থাকে এবং এক একটা টপিক থেকে তুমি 10টা করে কোয়েশ্চেন্স করো, তা 10টা টপিক মানে 100টা কোয়েশ্চেন্স। এবারে 100টা ব্রড কোয়েশ্চেন্স মনে রাখা সম্ভব নয়। আমিও যদি তোমাদের জায়গায় থাকতাম, আমিও মনে রাখতে পারতাম না, পরিষ্কার কথা। তাহলে কিভাবে করব? এখানে আছে একটা ট্রিক, এবং এই ট্রিকটাই হচ্ছে সাজেশন। সাজেশন কথার অর্থ হলো আমি যেটা পিডিএফ প্রোভাইড করেছি সেটা নয়। আমি তোমাদের যে যুক্তিটা দেব, যেটা তোমরা পরীক্ষায় কাজে লাগাতে পারবে, সেটা হচ্ছে সাজেশন। তো বেসিক্যালি কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, তোমাদের যতগুলো টপিক আছে সেই টপিকগুলোর একটা করে মেইন থিম তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, এবং সেই মেইন থিমটাকেই তোমাদের 5 মার্কস এবং 10 মার্কসে কাজে লাগাতে হবে। এবার কাজে লাগানোর দায়িত্বটা তোমাদের। কিভাবে কাজে লাগাবে সেটা আমি বলে দেবো, বাট বাকিটা তোমরা কিন্তু পরীক্ষার হলে নিজেদের মতো করবে। দেখো, পরীক্ষার হলে যখন খাতা দেখা হয়, যারা টিচার আছেন বা আমরা যারা টিচার রয়েছি, আমরা যারা খাতা দেখি, আমরা একটা স্টুডেন্টের খাতায় কখনোই এটা খুঁজে বেড়াই না যে স্টুডেন্টটা কতটা বিরাট ভালো করে লিখেছে বা বিরাট কত ভালো ভালো ওয়ার্ড দিয়েছে, কত সুন্দর সুন্দর ফ্রেজ ব্যবহার করেছে। না বাবা, এটা কিন্তু কখনোই দেখা হয় না। যেটা দেখা হয় সেটা হচ্ছে স্টুডেন্টটা সেই যে টেক্সটটা পড়েছে সেই টেক্সটের মেইন থিমটাকে বা মূল ভাবটাকে প্রকাশ করতে পেরেছে কিনা। তো প্রথমত মূল ভাবটা জানতে হবে, মেইন থিম জানতে হবে। যদি মেইন থিম জানা থাকে তাহলে যে কোনো কোয়েশ্চেনেরই আনসার করা যাবে। আর আরেকটা কথা বলে রাখি, যদি কেউ ভাবো যে স্যার আমি এই পুরো সাজেশনটাই করতে পারবো, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, তাহলে সে কিন্তু টোটাল সাজেশনটাই করে যেতে পারো, সেটা তো খুবই ভালো হয়। কিন্তু যাদের মনে হবে যে টোটাল সাজেশনটা স্যার অনেক বড় হয়ে যাচ্ছে,
এতটা কি করে মনে রাখবো, মাথার মধ্যে এতটা থাকবে না, তাদের জন্য আমি কয়েকটা প্রসেস বলে দেবো। সেই প্রসেসগুলোকে যদি ফলো করো, তাহলে আমি আশা করছি তোমরা একটা ভালো মার্কস এখান থেকে পেয়ে যাবে। তো সেই প্রসেসটা কি, সেটাই তোমাদের আমি জানাবো। এই যে এত বড় সাজেশন আমি তোমাদের কাছে প্রেজেন্ট করেছি, সত্যি এত বড় সাজেশন মনে রাখা সম্ভব নয়। এখানে অনেক কোয়েশ্চেন ছোট করে দেওয়া হয়েছে, অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যে নোটস প্রোভাইড করা হয়েছে গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট থেকে, সেখান থেকে মিলিয়ে দেখবে অনেক কোয়েশ্চেন তোমাদের ছোট করে দেওয়া হয়েছে, অনেক কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাও অনেক প্রশ্ন এখানে হয়ে গেছে। তাই এটাকেও কিভাবে কমিয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন। ওকে, তো আমি প্রত্যেকটা টপিককে এক এক করে বলবো, প্রত্যেকটা পেপারকে এক এক করে বলবো, তোমরা ভালো করে শুনবে এবং সেটাকে ফলো করো। তোমাদের সেটা ফলো করলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। প্রথমত CC5 নিয়ে আলোচনা করো। CC5 তোমরা যেটা করবে, প্রথমে টপিকগুলো দেখবে। যেমন দেখো, আওয়ার ক্যাসুরিনা ট্রি আছে, পোয়েট লাভার বার্ড ওয়াচার আছে, হার্প অফ ইন্ডিয়া আছে, ডন অ্যাট পুরী আছে, এ টাইগার উইমেন্স প্রেয়ার রয়েছে, আর রয়েছে আমাদের দ্য ইংলিশ টিচার, আর রয়েছে ফায়ার অন দ্য মাউন্টেন, নেক্সট রয়েছে তোমাদের ইন্ডিয়া এ ফেবল, আর রয়েছে এসকেপ ফ্রম জাভা, আর নেক্সট আমরা পাচ্ছি দ্য অ্যাংজাইটি অফ ইন্ডিয়াননেস, তারপর আমরা পাচ্ছি তারা, এবং লাস্টে আমরা আর একটা কোয়েশ্চেন পাচ্ছি। তাহলে এই তোমাদের টপিক, এগুলো মার্কিং করবে। এবার তোমরা কি করবে, এই যে দেখো এখানে আমি এনি কোয়েশ্চেন লিখে দিয়েছি, অর্থাৎ আওয়ার ক্যাসিউরিনা ট্রি থেকে তোমাদের যাই ব্রড প্রশ্ন আসুক, তোমরা এই যে প্রশ্নটা ভালো করে রেডি করে যাও, এটাকে লিখে দিয়ে আসবে। এটাকে লিখে দিয়ে এলেই তোমাদের কিন্তু সেই কোয়েশ্চেনটার আনসার হয়ে যাবে। তারপর তোমাদের সেকেন্ড টপিক থেকেও সেম এনি কোয়েশ্চেন আমি দেখো লিখে দিয়েছি সাজেশনের মধ্যে অলরেডি। তারপর দেখো হার্প অফ ইন্ডিয়া, সেখান থেকেও এনি কোয়েশ্চেন্স করে দিয়েছি। জন এট পুরী, সেখান থেকেও এনি কোয়েশ্চেন এটা। এ টাইগার উইমেন্স প্রেয়ার, সেখান থেকেও এটা কিন্তু এনি কোয়েশ্চেন। নেক্সট ইংলিশ টিচার, ইংলিশ টিচার থেকে দেখো দুটো প্রশ্ন করা আছে, একটা ইন্ডিয়ান ফ্যামিলি সিস্টেম, একটা এন্ডিং অফ দ্য নভেল। তোমরা এখানে এই দুটোর মধ্যে প্রথমটাকে করে নেবে, আর যদি পারো তো সেকেন্ডটাকে করবে। যদি সেকেন্ডটা করার টাইম না হয়, তাহলে এই প্রথমটা করে নেবে। এই প্রথমটা করলেই হয়ে যাবে। যে কোনো প্রশ্ন আসুক, চেষ্টা করবে এটাকে লিখে দিয়ে আসার, তাহলেই হয়ে যাবে। ফায়ার অন দ্য মাউন্টেন, এখানে তুমি এতগুলো রয়েছে, তার মধ্যে আমি বলবো এই যে কোয়েশ্চেনটা, এটাকে করে নাও। ক্রিটিক্যালি এক্সামিন দ্য টাইটেল অফ দ্য নভেল, বা তোমরা করে নাও ফায়ার অন দ্য মাউন্টেন ইজ এ স্টোরি অফ উইমেন। এই দুটো প্রশ্নকে করে নাও। এই দুটো প্রশ্নকে করে নিলে তোমাদের এখান থেকে যে কোনো প্রশ্ন এলে সেটাকে তোমরা লিখতে পারবে। ইন্ডিয়া এ ফেবল, এখান থেকে একটা প্রশ্ন করে নাও, দেখো এনি কোয়েশ্চেন্স করে দেওয়া রয়েছে। এসকেপ ফ্রম জাভা, এটাও দেখো এনি কোয়েশ্চেন্স। অ্যাংজাইটি অফ ইন্ডিয়াননেস, এটাও দেখো এনি কোয়েশ্চেন্স। ইভেন মহেশ দত্তানি যে তারা রয়েছে, সেই তারা থেকেও কিন্তু এনি কোয়েশ্চেন টাইপের এটা করা আছে। তাহলে এই যে যেগুলো এনি কোয়েশ্চেন্স করে দিয়েছি, এগুলোকে করে নাও। এনি কোয়েশ্চেন মানে এনি কোয়েশ্চেন, এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক, তুমি এই যে আনসারটা দেওয়া আছে এই আনসারটা লিখবে, এটা লিখলেই হবে। এবারে 5 মার্কসের ক্ষেত্রে বলি, যদি কারো মনে হয় কেউ যদি পারো সমস্ত 5 মার্কসগুলো রেডি করতে, সে রেডি করে নেবে। কেউ যদি রেডি করতে না পারো, কেউ যদি রেডি করতে না পারো, তাকে বলবো এই 10 মার্কসগুলো পড়ে যাও, 5 মার্কসে ছোট করে এই 10 মার্কস থেকে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি এই 10 মার্কস থেকে একটু ছোট্ট করে সাইজটাকে কমিয়ে লিখে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের 5 মার্কস রেডি হয়ে যাবে। আর যদি কেউ বলো যে না স্যার আমি সবগুলো করতে পারবো, আমি প্রত্যেককে বলছি না সবাই এটা করবে, যারা পারবে না তারা 10 মার্কস থেকেই দুটো প্যারা নিয়ে
বা ছোট্ট করে মেইন থিমটাকে লিখে দিয়ে আসবে 5 মার্কসের কোয়েশ্চেন্সে, নাম্বার পেয়ে যাবে। দেখো টপিক তো এই কয়েকটাই, এই টপিকের বাইরে তো আর প্রশ্ন হবে না। আবার ক্যাসুয়ালিটি থেকে তুমি মনে করো ব্রড কোয়েশ্চেন্স করে গেছো 10 মার্কসের জন্য, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলে আওয়ার ক্যাসুয়ালিটি থেকে 10 মার্কসের ব্রড কোয়েশ্চেন দেয়নি, তার পরিবর্তে 5 মার্কসের শর্ট নোট দিয়েছে। তা তখন যদি তোমার বুদ্ধি থাকে, তুমি যদি তোমার বুদ্ধিকে, তোমার যে উপস্থিত বুদ্ধি বা জেনারেল নলেজ, তাকে যদি কাজে লাগাতে পারো, তা তুমি 10 মার্কসের কোয়েশ্চেনটাকে ছোট করে লিখে দিয়ে আসো, দেখো তোমার 5 মার্কস হয়ে যাবে। এইভাবে একটু পড়তে হবে। আর অবজেক্টিভের ক্ষেত্রে যেটা আমি সাজেশন দেব, সেটা হচ্ছে সমস্ত অবজেক্টিভগুলো পড়ে যাবে, এগুলোকে 4 বার রিডিং দিয়ে যাবে, 4 টাইমস রিডিং, 4 বার রিডিং দিয়ে নেবে। অবজেক্টিভ কোয়েশ্চেন্স মুখস্থ করার প্রয়োজন নেই। ইভেন কোনো কোয়েশ্চেন্সকেই তো আমি মুখস্থ করতে বারণ করব। মুখস্থ করে কোনো কিছু ভালো হয় না, মুখস্থটা ক্ষণিকের বিষয়। আমি বলবো ভালো করে 10 বার 15 বার করে ব্রড কোয়েশ্চেন্সগুলো পড়ো, মাথার মধ্যে কনসেপ্টটাকে ঢুকিয়ে নাও, নিজের হাতে নিজের ব্রেনকে কাজে লাগিয়ে কোয়েশ্চেনটাকে আনসার দাও। যদি কেউ বলো যে আমি মুখস্থ করতে পারবো, সে তাহলে মুখস্থ করে যাও, মুখস্থ করে লেখো। আর মুখস্থ করাচ্ছি আমার মনে হয় যদি কনসেপ্টটাকে তুমি বারবার পড়ে ক্লিয়ার করে নাও, সেখানে বেশি মার্কস পাওয়া যায়। অবজেক্টিভসগুলো যতগুলো দেওয়া আছে সবগুলোই পড়ে নেবে, 4 বার করে পড়ে নেবে, অর্থাৎ এক একটা অবজেক্টিভকে 4 বার করে পড়ে নেবে, দেখবে মাথার মধ্যে সেট হয়ে যাবে। পরীক্ষায় যখন অবজেক্টিভস আসবে তুমি কিন্তু অনায়াসে সেই অবজেক্টিভগুলো করতে পারবে। ক্লিয়ার? 5 মার্কসের ক্ষেত্রে তো আমি বলে দিলাম সিসি 5 থেকে কিভাবে করবে। সিসি 6 থেকেও ওই একই কেস, তুমি গালিভার্স ট্রাভেলস পড়ে যাও একটা প্রশ্ন, তাহলেই হয়ে যাবে। পিলগ্রিমস প্রোগ্রেস যে কোনো একটা পড়ে যাও, গালিভার্স ট্রাভেলসের এটা পড়লে, পিলগ্রিমস প্রোগ্রেসের এটা পড়লে, আর এসব পড়ার দরকার নেই। রবিনসন ক্রুশো থেকে তুমি পড়ে নাও এই প্রশ্নটা, আর পড়ে নাও এটা। ফ্রান্সিস বেকন থেকে এই প্রশ্নটা পড়ে নাও। নেক্সট চলে এসো তোমাদের যেটা রয়েছে স্টার্ন, এই স্টার্নের নভেল থেকে এই জায়গাটা পড়ে নাও। নেক্সট তোমরা চলে এসো অ্যাডিসন এবং রিচার্ড স্টিলের যে 18th সেঞ্চুরির এসে, এটা পড়ে নাও। এটা পড়ার দরকার নেই, আমি বলবো এটার চেয়ে বেস্ট হবে তোমরা যদি অ্যাডিসন এবং স্টিলের এই যে প্রশ্নটা রয়েছে এটাকে পড়ে নিলে। ওকে, তার সাথে এটাও পড়ে নাও, এটা পড়লেও বেটার হয়, থিমটা তোমরা জেনে যাবে। নেক্সট তোমরা পড়লে আমাদের ট্রিস্টান স্যান্ডির এই প্রশ্নটা। বাকি তোমার যদি মনে হয় যে তুমি এগুলো পড়তে পারবে না, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। এখানে একটা পড়বে, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা। আমি যেগুলো মার্কিং করে দিচ্ছি এগুলো ভালো করে পড়ে যাও, দেখো আরো ভালো প্রশ্ন হবে। এবারে এখান থেকে শর্ট নোট শুরু হয়ে যাচ্ছে, এখান থেকে যে প্রশ্নগুলো শুরু হচ্ছে এগুলো শর্ট নোটস, দেখো লিখে দেওয়া রয়েছে। শর্ট নোটসে এই যে দেওয়া রয়েছে প্রশ্ন, যদি কেউ ভালো শর্ট নোটস সবগুলো রেডি করতে পারো খুবই ভালো। আর যেগুলো অবজেক্টিভস রয়েছে 2 মার্কসের কোয়েশ্চেন্স, এগুলো সবই করতে হবে, ওই একই প্রসেস, 4 বার করে পড়বে। আর যদি কেউ মনে হয় যে স্যার আমি এগুলো করতে পারবো না, তাদেরকে আমি এই যে কোয়েশ্চেন্সগুলো মার্কিং করিয়ে দিলাম সেগুলোকে পড়ে যাও, সেগুলো মাথার মধ্যে রেখে যাও। শর্ট কোয়েশ্চেন্সে সেখান থেকেই তুমি লিখে দিয়ে আসবে ছোট্ট করে, তুমি মেইন থিমটা লিখে দিয়ে আসবে। বেসিক্যালি আমি যেটা বলবো তোমাদের, মেইন থিম লিখে দিয়ে আসো, প্রশ্ন যা আসছে আসুক, অত দেখার প্রয়োজন নেই। মেইন থিম লিখে দিয়ে আসো, মেইন থিম লিখে দিয়ে এলেই তোমাদের যে প্রবলেম সেই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে। স্পেশাল সাজেশন পরীক্ষার আগে দিচ্ছি, তার কারণটা কি, পরীক্ষার সময় গিয়ে যাতে এই টেনশনটা না থাকে যে স্যার আমার কমন এলো না, বা স্যার আমি লিখতে পারলাম না, স্যার আমার মেইন থিমটা জানা ছিল কোয়েশ্চেন অন্য কিছু চলে এসছে। আরে অত টেনশন নেওয়ার কিছু নেই, তুমি যেটা জানো সেটা লেখো। তবে আবার এটা লিখে দিও না, মনে করো তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে চেয়েছে, তুমি সুভাষচন্দ্র বোস সম্পর্কে লিখে দিলে, সেটা তো করলে হয় না, তাই না। রবি ঠাকুর সম্পর্কে জানতে চাইলে রবি ঠাকুর সম্পর্কে লিখতে হবে, সুভাষচন্দ্র বোস সম্পর্কে জানতে চাইলে
সুভাষচন্দ্র বস সম্পর্কে লিখতে হবে। এক চাইলো তুমি আরেক লিখে দিলে, সেটা কিন্তু আমি কখনোই বলছি না। হ্যাঁ, গালিভাস ট্রাভেলস থেকে কোশ্চেন হয়েছে, তখন তুমি গালিভাস ট্রাভেলস থেকে একটা মেইন থিম পড়ে এসছো, সেটাকে তুমি লিখতে পারো। এটা নয় যে তোমার প্রশ্ন এসছে গালিভাস ট্রাভেলস থেকে, তুমি লিখে দিয়ে চলে এলে পিলগ্রিমস প্রোগ্রেসের প্রশ্ন, না, হবে না। তোমার প্রশ্ন এসছে ফ্রান্সিস বেকন থেকে, তুমি সেখানে লিখে দিয়ে চলে এলে রিচার্ড স্টিল, না, কখনোই হবে না। বা তোমার প্রশ্ন গালিভাস ট্রাভেলস থেকে এসছে, তুমি হিন্দি গান লিখে দিয়ে চলে এলে, হবে না। বা তোমার গালিভাস ট্রাভেলস থেকে প্রশ্ন এসছে, তুমি পাতাটা সাদা রেখে চলে এলে, হবে না। তোমাকে লিখতে হবে, যেটা থেকে প্রশ্ন আসছে সেটা থেকে লিখতে হবে। নোট সাজেশন তো দেওয়া আছে, সেখান থেকে যদি সবাই সবগুলো রেডি করতে পারো খুবই ভালো। আমি কখনোই বারণ করব না যে রেডি করো না, রেডি করো। কিন্তু যাদের মনে হচ্ছে স্যার পারবো না, তাদের জন্য আমি বারবার বলছি তারা মেইন থিম অনুযায়ী একটা করে প্রশ্ন করে নাও, যেগুলো আমি এখানে মার্কিং করে দিচ্ছি। সেগুলোকে মেন থিম ওয়াইজ তোমরা দেখে নাও এবং সেগুলোকেই পড়ে যাও। এবং পরীক্ষার হলে যখন তুমি অন্য কোনো প্রশ্ন পাবে, তুমি যেটা পড়ে এসছো তুমি সেটাই লেখো। তাহলেই দেখো তোমার মার্কস অটোমেটিক্যালি ভালো জায়গায় চলে আসবে। CC7-এর ক্ষেত্রেও সেম ব্যাপার। এখানেও তোমাকে দেখতে হবে যে এনি প্রশ্ন বা এনি কোয়েশ্চেন্স কোনগুলো রয়েছে। যেমন উইলিয়াম ব্লেক থেকে এটা করলে, উইলিয়াম ব্লেক থেকে এটা করলে, উইলিয়াম ব্লেক থেকে এটাও করলে চিমনি সুইপারের যে কবিতাগুলো রয়েছে। তাহলে চিমনি সুইপার তুমি যখন এটা করে নিচ্ছ, তাহলে চিমনি সুইপারের দেখো এই ইনোসেন্স এক্সপিরিয়েন্স দুটো পার্ট আছে। তুমি এই ইনোসেন্স এক্সপিরিয়েন্স, এই যে দুটো পার্ট রয়েছে, এটা করে নিলে, তার সাথে এটাও করে নিলে, তাহলে ব্লেক তোমার কমপ্লিট হয়ে গেল। দেখো ব্লেকের যে এক্সপিরিয়েন্স পার্ট রয়েছে সেটাও হয়ে গেল চিমনি সুইপারের, চিমনি সুইপারের যে ইনোসেন্স পার্ট রয়েছে সেটাও হয়ে গেল, তার সাথে ব্লেকের যে আরো প্রশ্ন রয়েছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাছাড়া তিনটা নেবে, তিনটা নেবে থেকে একটাই প্রশ্ন, এটা এনি প্রশ্ন হিসাবে করে নাও। তারপর চিমনি সুইপার বাদ দিয়ে দাও, তুমি অলরেডি করে নিয়েছো, আর চিমনি সুইপার তোমার করার দরকার নেই। তারপর চলে এসো তুমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওড অন ইমমর্টালিটি। এই ওড অন ইমমর্টালিটি বা ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, এটা তুমি করে নিলে। এটা করলেই তুমি যে কোনো প্রশ্ন লিখতে পারবে। কোলরিজের ক্রিসাবল থেকে এই একটা প্রশ্ন করে নাও, এটা করলেই হয়ে গেল, তোমাকে আর এগুলো করার প্রয়োজন নেই, এটাকে এটা বাদ দিয়ে দাও। তারপর তুমি চলে এসো রিজেকশন অ্যান্ড ওড, এখান থেকেও এই একটা প্রশ্ন করে নাও, একটা প্রশ্ন করলেই হয়ে গেল। নেক্সট চলে এসো ও টু দ্য ওয়েস্ট উইন্ড, সেখান থেকে একটা করে নাও। নেক্সট টু এ স্কাইলার থেকে একটা প্রশ্ন করে নাও, কারণ এগুলো এনি কোয়েশ্চেন্স টাইপের। তারপর তুমি চলে আসো আমাদের নেক্সট যে ও টু আ নাইটিঙ্গেল রয়েছে, সেই নাইটিঙ্গেল ওর থেকে একটা প্রশ্ন করে নাও। তারপরে আমরা চলে আসি টু অটাম বলে যে কবিতা রয়েছে, সেখানে একটা প্রশ্ন। উইলিয়াম হ্যাজলিটের অন গোয়িং এ জার্নি পড়ে নাও। নেক্সট চলে এসো আমাদের প্রাইড এন্ড প্রেজুডাইস থেকে এই প্রশ্নটা করে নাও, খুব ভালো হবে। এই একটা প্রশ্ন, আর এটা পড়ার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, তোমরা এটাই করে নাও। এইভাবে আমি যেগুলো মার্কিং করে নিলাম, এগুলো কিন্তু এনি কোয়েশ্চেন চাই। অর্থাৎ তুমি যদি এইগুলো করে নাও, তাহলে মেইন থিমটা তোমার কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ মেইন স্টোরি আউটলাইন কি বলতে চাইছে সেটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে যদি এগুলো করে নিতে পারো। এগুলো করে নিলেই তোমার কি হলো, এগুলো করে নিলেই তোমার অটোমেটিক্যালি শর্ট কোয়েশ্চেন্স, তুমি যদি বলো যে আমি আলাদা করে মুখস্থ করব, কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। তুমি যখন দেখবে তোমার ইমমর্টালিটি ওর থেকে যে প্রশ্ন এসছে শর্টে, তুমি যেটা ব্রডে করেছো সেটাই লিখে দিয়েছো, ছোট করে লিখো। বিরাট বড় করতে লেখা যাবে না, 5 মার্কসে ছোট করে লেখো। বা মনে করো ও টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে প্রশ্ন এসছে, তুমি তো ওয়েস্ট উইন্ড ব্রডে করে এসছো, সেটা লেখো। আর কেউ যদি সব করতে পারো, সে বারবার করবে, তাকে তো আমি বারবার বলছি যে কাজটা তোমরা প্রত্যেকে করবে, যে অবজেক্টিভগুলো কিন্তু 4 টাইমস করে পড়তে হবে। এক একটা অবজেক্টিভ 4বার করে পড়ে নেবে। তোমরা পরীক্ষার মাঝখানে গ্যাপ পাচ্ছ, সেই গ্যাপটাকে কাজে লাগিয়ে করে নাও, দেখো সব হয়ে যাবে। যতই ব্যস্ত থাক, যতই যাই থাক, কাজ থাক, পড়াশোনা কাজ আগে, এইভাবে পড়ে নাও। তো বারবার আমি একটা কথাই বলছি, এনি কোয়েশ্চেন্স টাইপের একটা করে মেইন থিম ধরো, সেই মেইন থিমগুলোকে করো, তাহলেই দেখো অটোমেটিক্যালি বাকিটা হয়ে যাবে। নেক্সট পেপার 8 পেপার থেকেও
সেম এই ব্রেক 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 এখানে দেখে নাও একটা। আমি তো বলবো এখান থেকে সবচেয়ে ভালো হয় তোমাদের টেনিসনের যেহেতু দুটো কবিতা আছে, এটা না পড়ে আমি বলবো টেনিসনের এই 2 নম্বর প্রশ্নটা করে নাও, এখানে টেনিসনের দুটো কবিতার কথা বলা আছে। ডেভিড কপারফিল্ড এই একটা প্রশ্ন করে নাও। ইউলিসিস থেকে একটা প্রশ্ন করে নাও। ইউলিসিস তো অলরেডি পড়ছো তুমি, আর এক্সট্রা করে আলোচনা করার দরকার নেই, এটা না পড়লেও হবে যেহেতু তুমি অলরেডি এটা করে নিচ্ছ। এই যে টেনিসনের দুটো কবিতার এলিমেন্ট রয়েছে। জেন আয়ার থেকে একটা প্রশ্ন করে নাও। ফার ফ্রম দ্য ব্যাটিং হাউ ক্রাউড থেকে একটা করে নাও। আর এগুলো করার দরকার নেই, এগুলো করার দরকার নেই। টু মার্গারেট থেকে করে নাও একটা প্রশ্ন। ব্রাউনিং এর প্রোফাইডাস লাভার মাই লাস্ট ডাচেস এখান থেকে করে নাও। তাহলে আর মাই লাস্ট ডাচেস এক্সট্রা করে করার দরকার নেই, বাদ দিয়ে দাও। প্রোফাইডাস লাভার এক্সট্রা করে করার দরকার নেই যেহেতু তুমি এই প্রশ্নটা করে নিচ্ছ। তারপর তুমি করে নাও নো কাওয়ার্ড সোল ইজ মাইন, এটা করলেই হয়ে যাবে। নেক্সট তোমার ইউলিসিস করার দরকার নেই, অলরেডি করেছো। এই ভিক্টোরিয়া নভেলিস্টদের উপর একটা ক্লাস করে নাও, একটা মানে কোয়েশ্চেন্স করে নাও। ডেভিড কপারফিল্ড তো অলরেডি করেছো, আর করার দরকার নেই, বা এখানে যে বিষয়গুলো রয়েছে আর এক্সট্রা করে করার দরকার নেই। শর্ট কোয়েশ্চেন্সের ক্ষেত্রে কি বাবা, সমস্তগুলোই করে নেবে। শর্ট কোয়েশ্চেন্স মানে 2 মার্কস, 2 মার্কসে সবগুলোই পড়তে হবে 4বার করে, ঠিক আছে? তাহলে যে কোয়েশ্চেনগুলো মার্কিং করে দিচ্ছি সেগুলো জানবে মেইন থিমের উপর বেস করে আছে। আমি বারবার প্রত্যেকটা পেপারে এক কথাই বলছি, মেইন থিম করো তাহলেই হয়ে যাবে। এবারে এগুলোকেই তুমি যদি 4 মার্কসে লিখতে পারো, মানে 5 মার্কসের যে শর্ট নোটস থাকবে সেখানে লিখতে পারো তাহলে ভালো। আর যদি বলো যে না স্যার লিখতে পারবো না, তাহলে যে এখান থেকে যে আমি শর্ট নোটসগুলো দিয়েছি, এই যে এখান থেকে সব শর্ট নোটস 5 মার্কসের, তো এইগুলোকে পড়ে যেতে পারো, এগুলো পড়লেও হবে। আমি বলবো সবচেয়ে বেটার হবে এই ব্রড থেকেই নিজের ভাষায় শর্টটা লিখবে, বা যে ব্রডটা মুখস্থ করেছো সেটাকে ছোট্ট করে শর্টের মধ্যে প্রকাশ করে দেবে। তাহলেই দেখবে তোমার এই যে বারবার টেনশন হচ্ছে এই টেনশনটা চলে যাবে। CC9 এর ক্ষেত্রেও সেম, এখানেও দেখে নাও ইস্টার 1916 এখান থেকে এনি কোয়েশ্চেন। নেক্সট চলে এসো অ্যান একার অফ গ্রাস, এখান থেকেও এনি প্রশ্ন বা এনি কোয়েশ্চেন। নেক্সট দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রিলিউডস, এখান থেকেও এনি কোয়েশ্চেন। নেক্সট মারিয়ানা, এখান থেকেও এনি কোয়েশ্চেন। নেক্সট স্ট্রেঞ্জ মিটিং, এখান থেকেও এনি কোয়েশ্চেন। নেক্সট মিসেস ড্যালোওয়ে, এখান থেকেও এনি কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের সন্স এন্ড লাভার্স, এখান থেকেও এটা এনি কোয়েশ্চেন। আমি মিসেস ড্যালোওয়ের এটা বাদ দিয়ে দিলাম, এটা করার দরকার নেই, এটা বাদ দিয়ে দাও। ওকে, নেক্সট তুমি করছো অ্যারাবি, এখান থেকেও এনি কোয়েশ্চেন। নেক্সট চলে এসো শুটিং অ্যান এলিফ্যান্ট, এখান থেকেও এটা এনি কোয়েশ্চেন। নেক্সট চলে এসো ফ্লাই, এখান থেকেও এনি কোয়েশ্চেন। ব্যাস, তাহলে দেখো এগুলো হচ্ছে সব মেইন থিমের ওপর বেস করে লেখা। ইস্টার 1916 বলো, অ্যান একার অফ গ্রাস বলো, প্রিলিউডস বলো, হারিয়ানা বলো, স্ট্রেঞ্জ মিটিং বলো, মিসেস ড্যালওয়ে বলো, বা তোমরা এখানে সন্স অ্যান্ড লাভার্স বা অ্যারাবি, বা শেষে আমরা শুটিং অ্যান এলিফ্যান্ট। শুটিং অ্যান এলিফ্যান্ট অলরেডি আমরা মনে হয় একবার করেছি, এখানে মার্কিং করেছি, না না মার্কিং করিনি। শুটিং অ্যান এলিফ্যান্ট থেকেও এটা একটা এনি কোয়েশ্চেন হিসাবে, আর ফ্লাই থেকেও এটা একটা এনি কোয়েশ্চেন হিসাবে করে নাও, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো 10 মার্কসগুলো করলে সেখান থেকে তুমি কিন্তু 5 মার্কস লিখতে পারবে। এই যে এখান থেকে আমাদের 5 মার্কস শুরু হচ্ছে, এই 5 মার্কসগুলো তুমি কিন্তু এইভাবেও করতে পারবে। আর অবজেক্টিভসের ক্ষেত্রে 2 মার্কসের ক্ষেত্রে সবগুলোই পড়তে হবে 4বার করে। তাহলে এটা মাথায় রাখো বারবার, তাহলেই হবে। নেক্সট পেপার 10, পেপার 10এও সেম, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এনি কোয়েশ্চেন্স করে নাও। লেট আমেরিকা বি আমেরিকা এগেন করে নাও। যশোর রোড করে নাও। লেডি রাজারুস সিলভিয়া প্লাথে করে নাও। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এখানে তুমি করে নাও আমাদের ক্যারেক্টার অফ স্যান্টিয়াগো। বাকিগুলো করার দরকার নেই, কারণ স্যান্টিয়াগোর ওপর বেস করেই পুরো নভেলটা।
নেক্সট বিলাভেডের এই কোয়েশ্চেনটা করে নাও। পারলয়েন লেটারের একটা এনি কোয়েশ্চেন্স করে নাও। গ্লাস ম্যানেজারের এই যে এনি কোয়েশ্চেন সেটা করে নাও। আর গ্লাস ম্যানেজারের এগুলো করার প্রয়োজন নেই। বাকি এখান থেকে শর্ট কোয়েশ্চেন শুরু হচ্ছে, মার্ক করে দিলাম। আর এখানে করে নাও দ্য ভিউ ফ্রম দ্য ব্রিজ বাই আর্থার মিলার, এটাও কিন্তু এনি কোয়েশ্চেন। দেখো যে ব্রডগুলো আমি মার্ক করলাম সব এনি। এনি মানে কি, এখানে মেইন থিম আলোচনা হয়েছে। তাহলে সেই মেইন থিমটাকে তোমরা যদি করে নাও, নিজেরাই ভেবে দেখো না, তুমি একটা গল্পের মেইন থিম জানো, তাহলে গল্প থেকে যাই প্রশ্ন দেখ না, তো ওটা লিখলেই হবে, তাই না? তুমি 5 মার্কসও ওগুলোকে কাজে লাগাতে হবে, 5 মার্কস এত পড়তে হবে না। যদি কেউ বলো যে না স্যার আমি 5 মার্কসগুলো পড়ে নেবো, সে পড়ো, বারবার এক কথা বলছি। আর অবজেক্টিভসের ক্ষেত্রে একটা কথা বলার, যে 4 বার করে পড়ে নাও, 4 টাইমস করে পড়ে নাও। দেখো অবজেক্টিভ মাথার মধ্যে গেঁথে যাবে। একটা কোশ্চেন্সকে 4 বার, ক্লিয়ার? একটা কোশ্চেন তুমি পড়ছো 4 বার করে। যেগুলো মেইন থিম, আমি সেই মেইন থিম বলে দিলাম। মেইন থিম প্রত্যেকটা পেপার থেকে জেনে নেবে। তাহলে আমি টোটালটা একবার রিভাইজ করে দিচ্ছি যে তোমাদের কি করতে হবে। তোমাদের প্রত্যেকটা পেপারের যে টপিক রয়েছে, প্রত্যেকটা টপিকের মেইন থিমগুলো পড়ে যাও। অর্থাৎ আমি যেগুলো মার্কিং করলাম সেগুলো মেইন থিমেটিক প্রশ্ন, সেগুলোই সাজেশনে করে রেখেছি আমি তোমাদের, সেগুলো পড়ে নিলে। তো সেগুলো পড়লে তুমি সেখান থেকে 5 মার্কস ছোট করে লিখে দিতে পারবে। আর যেটা করতে হবে, 2 মার্কসের কোয়েশ্চেন্সগুলো কিন্তু পড়তে হবে 4 বার করে। একটা প্রশ্ন 4 বার করে পড়ে তোমাদের মোটামুটি ওটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। দেখবে অটোমেটিক্যালি পরীক্ষা ভালো হচ্ছে, পরীক্ষায় কোনো টেনশনই থাকছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের সাজেশন আমার তরফ থেকে। আমি সাজেশন বলতে তোমাদের এই পিডিএফটা যদি বলি যে এটাই তোমরা সবগুলো করে নেবে, না, আমি তোমাদের যতটা সহজ করে দেওয়া যায়, যতটা তোমাদের কাছে অ্যাকুয়ার করার মতো করে দেওয়া যায়, সেটা আমি করে দিলাম। ওকে, তাহলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকেই ভালো থেকো, ভালো করে এক্সাম দাও, এক্সাম যাতে খুব ভালো হয়। আমি চাইবো তোমাদের এক্সাম সবসময় যেন ভালো হোক। ওকে, গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।